Namaste viewers. Today here we are to discuss few things about our future. The program is known as Future Unlocked. As we all know that we are going through a emergency situation, a pandemic situation in all over world, that is COVID-19, and altogether we are suffering economically, where India has took a stand for the economy. In recent times we are seeing that all the people, all the careeristic people are facing lot of difficulties in their job market. So our topic today, again I repeat, is Future Unlock. The main thing is that how to unlock our future for coming years, how to take a stern step to make our future a prominent one for coming years and to make a career, a fruitful career. আমরা সবাই চাই আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। আমাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে সবাই মিলে আমরা যাতে ইকোনমিটাকে ডেভেলপ করতে পারি এবং নিজের পায়ে স্বনির্ভর হতে পারি। তাহলে শুরু করা যাক, আমরা কিভাবে আজকে এগোতে পারবো, এটা নিয়ে আমাদের আজকে মূল ডিসকাশন। আমাদের ক্লাস 12-এর পর আমরা একটা বিশাল জাম্প নিই লাইফে, কেরিয়ারের দিকে। আমরা গতানুগতিক পড়াশোনা করেই থাকি ক্লাস 1 থেকে কিংবা নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত। তারপর জীবনের সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়ায় আমরা কোন কেরিয়ার কিংবা কোন লাইনে যেতে চাই কিংবা কোন কেরিয়ার চুজ করতে চাই। বাড়ির লোকেরা কিংবা আমাদের বাবা মারা কিংবা গার্জেনরা সবাই এটা নিয়ে খুব মাথা ব্যথা করে যে কি লাইনে গেলে, কিংবা আমাদের নিজেদেরও এই ব্যাপারটাতে খুব মাথা ব্যথা থাকে যে আমরা কোন লাইনে গেলে নিজেকে ঠিকভাবে দাঁড় করাতে পারবো, এবং শুধু তাই নয় আমরা এতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাবো। তো আমাদের আজকে আমরা সবাই যারা ক্লাস 12 তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা এটা দেখেছো যে তোমাদের ভবিষ্যতে কোন লাইনটা নিয়ে চুজ করলে কিংবা কোন লাইনটা নিয়ে পড়াশোনা করলে তোমরা এগোতে পারবে। অনেকেই ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এইসব নিয়ে চিন্তাভাবনা করে, কিন্তু সবার পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে মার্কস কিংবা পার্সেন্টেজ অফ মার্কস এটার ব্যাপারে ম্যাটার করে, কিংবা সবাই সেই রকম মেধাবী স্টুডেন্ট নও। তাহলে সেক্ষেত্রে কি আমাদের জীবনটা এরকমই অবহেলিত হবে, কিংবা আমরা কি একই জায়গায় দাঁড়িয়ে যাব, আমাদের লাইফে আর কিছু হবে না? নিশ্চয়ই না। আমরা ডেফিনেটলি একটা রাস্তা খুঁজে পাবো এগোনোর জন্য, যে রাস্তাটা আমাদেরকে রাস্তা পেভ করতে কিংবা আমাদের কেরিয়ারটাকে পেভ করতে সাহায্য করবে। আমরা লাইফে এগোতে চাই আমাদের নিজেদেরকে স্বনির্ভর করার জন্য। তা আজকে তোমাদের কাছে আমি আসবো দুটো লাইন নিয়ে কিংবা দুটো কোর্সের ব্যাপারে, যে দুটো ম্যানেজমেন্ট কোর্স এবং দুটোই হেলথ রিলেটেড কোর্স। একটা হচ্ছে নার্সিং আর একটা হচ্ছে हॉस्पिटल मैनेजमेंट। नाउ व्हाट इज़ हॉस्पिटल मैनेजमेंट? ये हॉस्पिटल मैनेजमेंट क्या चीज़ है? हॉस्पिटल मैनेजमेंट है आपके लिए एक हेल्थ केयर कोर्स। हॉस्पिटल मैनेजमेंट आज के दिन देखा जाए we have lot of hospitals in all over Bengal, and not only in all over Bengal but all over India। কথাতেই আছে কাউর পৌষ মাস তো কাউর সর্বনাশ। তো এটাকে আমরা যদি ধরে নিই যে কাউর পৌষ মাস কি কাউর সর্বনাশ, তা আমাদের খারাপের মধ্যেও ভালো জিনিস আছে। তো আমাদের খারাপের মধ্যে ভালো জিনিস কি, যদি সেটাকে আমরা ইন ডিসকাশন আসা যায়, আমাদের সব দিকে আমরা আশপাশে যেটা দেখছি, আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির একটা বিশাল প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির একটা বিশাল প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অল ওভার ইন্ডিয়াতে। যেখানে আগে আমাদের টোটাল ইকোনমির 1% খরচা হতো একটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে, সেখানে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট চিন্তা করছে যে দে আর গোয়িং টু স্পেন্ড 5 to 10% অফ দ্য টোটাল ইকোনমি ইন দ্য হেলথ কেয়ার সেক্টর। তাহলে কথাটাতেই আছে কাউর পৌষ মাস তো কাউর সর্বনাশ। আমাদের জন্য পৌষ মাস, তার কারণ আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে ইনভেস্টমেন্ট করে, তার মানে ইটস আ বুমিং ইন্ডাস্ট্রি, কিংবা ফিউচারে অ্যানাদার 10 ইয়ার্সে এটা একটা বুমিং ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। আজকে যদি আমাদের 5টা হসপিটাল ছিল মাল্টি স্পেশালিটি কিংবা সুপার স্পেশালিটি, সেখানে আজকে 15টা হসপিটালের প্ল্যানিং করছে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা আমাদের স্টেট গভর্নমেন্ট। সো হোয়াট এভার ইট দ্য সিচুয়েশন মাইট বি, ইটস আ উইন উইন সিচুয়েশন ফর দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স। আমাদের কাছে আজকে প্রচুর ভ্যাকেন্সি, আজকে আমাদের হসপিটালস এগুলোতে ভ্যাকেন্সি উপচে পড়ছে, কিন্তু স্টাফ নেই। উই আর রানিং শর্ট অফ স্টাফস, এমপ্লয়িজ rather administrative as well as doctors as well as nurses। তো আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে ব্যাকআপ করার জন্য এখন প্রচুর ম্যান পাওয়ার দরকার। এই ইন্ডাস্ট্রিটাকে চালানোর জন্য, এই ইন্ডাস্ট্রিটাকে ফুলফিল করার জন্য আমাদের নার্সেস দরকার, ডক্টর দরকার, এবং অবভিয়াসলি যেটা দরকার সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফস। তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফস কিংবা হসপিটাল ম্যানেজমেন্টে
পড়া যারা আজকে ম্যানেজমেন্ট স্টুডেন্টসরা পাস আউট করে বেরোচ্ছে, তারা কিন্তু আজকে সবাই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ হিসেবেই জয়েন করছে। এবং এই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ হিসেবে তারা যখন জয়েন করছে, তাদের মধ্যে একটা উদ্যমতা দেখা যাচ্ছে, কারণ প্রচুর টাকা মাইনে। আজকের দিনে স্টার্টিং স্যালারি দেখা যাচ্ছে যে 16 থেকে 18 হাজার টাকা বেয়ার মিনিমাম স্টার্টিং স্যালারি দিচ্ছে, যেটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই পাওয়া যাচ্ছে। এবং তাছাড়াও ভারতবর্ষের অন্য আনাচে কানাচে, বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর কিংবা দিল্লিতে এই মাইনেটাই চলে যাচ্ছে 20 থেকে 22 হাজার টাকা। তো জেনে নেওয়া যাক এই হসপিটাল ইন্ডাস্ট্রিতে আমাদের কি ধরনের কাজ হয়। আজকের দিনে একটি ছেলে ক্লাস 12 পাস করার পর সে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নাও হতে পারে, তার ইচ্ছে থাকতে পারে আমি একটা হসপিটালে চাকরি করব, কিন্তু সে ডাক্তারি পড়লো না, তাহলে কি সে হসপিটালে চাকরি করতে পারবে না? নিশ্চয়ই করতে পারবে। হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা করার পর সে ম্যানেজমেন্ট ডিভিশনে চাকরি করতে পারবে। আজকে ধরে নিন যে কোনো হসপিটালের সুপার কিংবা ডেপুটি সুপার, এই পজিশানগুলো পাওয়া যায় হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটি করার পর। এবং প্রথম দিকে ইনিশিয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ জব হয়, যেটা আপনার শুরু হয় অ্যাকাউন্টস, ফ্রন্ট ডেস্ক, অপারেশনস, ব্লাড ব্যাঙ্ক, এত নানা রকম দিকে একটা হসপিটালে ছড়িয়ে আছে হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টসরা, যারা আমাদের কাজ করে ডেলি সার্ভিস দিচ্ছে। এবং আজকের দিনে একটা হসপিটাল ম্যানেজমেন্টে স্টুডেন্ট মোটামুটি ধরে রাখুন 30 to 40% রিকোয়ারমেন্ট থাকে একটা মাল্টি স্পেশালিটি কিংবা সুপার স্পেশালিটি হসপিটাল চালাতে। শুধুমাত্র তাই নয়, প্রাইভেট সেক্টর কিংবা গভর্নমেন্ট সেক্টর, বোথ দ্য সেক্টরসেই এর প্রচুর রিকোয়ারমেন্ট থাকে। আরও যদি হসপিটালস কিংবা নার্সিং হোমস খোলে, আপকামিং ডেজে খুলছে যেটা এখন প্রেজেন্ট কন্ডিশনে, তাহলে আরও রিকোয়ারমেন্ট হবে, লোকেদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একটা গ্যাপ তৈরি হবে, সেই অর্গানাইজেশনসগুলো হায়ার করতে চাইবে এবং বেশি টাকা মাইনে দিতে তারা বাধ্য। তাহলে আজকে যে মাইনেটা আমাদের ধরে নেওয়া যাক 15, 16, 18, এই মাইনেগুলো আমরা চিন্তা করছি, এগুলো অবভিয়াসলি কামিং ডেজে অনেক বাড়বে। আমাদের একটা সুনিশ্চিত কেরিয়ার আমরা কিন্তু এর মধ্যে খুব ইজিলি খুঁজে নিতে পারি। এবং আজকের দিনে 15, 16, 18 যেটা শুরু হচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যতে 60, 70 এবং 1 লাখের ওপর মাইনে চলে যায়। ওয়াই ইট ইজ সো? বিকজ আ পার্সন বিকাম আ জেনারেল ম্যানেজার, আ পার্সন ক্যান বিকাম আ সিইও অফ আ organized hospital or a multi-speciality or a super speciality hospital in all over India. And not only that, he can also become a CEO or a hospital manager or a GM of a organization situated abroad, विदेशों। आप बाहर भी हो सकते हैं, इंडिया में भी हो सकते हैं, आप अब्रॉड में भी काम कर सकते हैं। Now let us come to the nursing industry. Now what is nursing industry is all about? This is directly related to the patient or directly related to the healthcare ট্রিটমেন্ট। তো নার্সিং ইন্ডাস্ট্রি আমরা সবাই শুনেছি, নার্সেস রিকোয়ারমেন্ট আছে আজকের দিনে প্রচুর। আপনারা সবাই টিভিতে দেখছেন এবং খবরের কাগজে পড়ছেন যে ভিন দেশের যত নার্স আছে তারা ব্যাক করছে তাদের নিজেদের স্টেটে। তাহলে আমাদের স্টেটে কি হবে? আমাদের স্টেটে নার্স শর্টফল হবে। আমাদের দেশে যদি পশ্চিমবঙ্গে আজকে নার্সের শর্টফল হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের ধরে নিতেই হবে একটা প্রচুর সংখ্যায় নার্সের রিকোয়ারমেন্ট হবে। শুধু গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর নয়, আমাদের এখানে নার্সের রিকোয়ারমেন্ট হবে নার্সিং হোমেও। এবং নার্সেস আর ভেরি মাচ ওয়েল পেড ইন দ্য ইন্ডাস্ট্রি। আফটার দ্য ডক্টর্স, নার্সেস আর ভেরি মাচ ওয়েল পেড। তাদের কিন্তু স্টার্টিং স্যালারি আজকের দিনে ধরে রাখুন 20 থেকে 22 হাজার টাকা, 25 হাজার টাকা স্টার্টিং স্যালারি, যেটা প্রাইভেট সেক্টরে দিচ্ছে। গভর্নমেন্ট সেক্টরে কিন্তু হসপিটালের ক্ষেত্রে কিংবা নার্সের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি 35 থেকে 40 হাজার টাকা। এরপর যদি আপনি আরও ভালোভাবে ভালো কাজ দেখিয়ে প্রমোশন পান, সেক্ষেত্রে কিন্তু 60 থেকে 70 হাজার টাকা আপনার একটা স্টার্টিং, মানে 25-30 হাজার থেকে শুরু করলেও আপনার মাইনেটা 60-70 হাজার পৌঁছে যাবে। তো আমাদের নার্সদের স্যালারি প্যাকেজ খুব ভালো। আমাদের গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সেক্টরে, দুটো সেক্টরেই আজকে নার্সদের মাইনে চলে যায় 1 থেকে 1.5 লাখ টাকা। মেট্রানদের মাইনে তো 1 থেকে 1.5 লাখ টাকা হয়ই হয়। এবং আজকের দিনে প্রচুর ডিমান্ড। আপনি যদি চিন্তা করেন আপনি হসপিটালে চাকরি করবেন, একটা নার্সের ডিউটি করবেন, আমি কিন্তু আজকের দিনেই বলে রাখছি আপনার ফিউচার কিন্তু সিকিওর। তার কারণ হচ্ছে ভবিষ্যতে আপনি যে পজিশানটায় যাবেন কিংবা যে জায়গাটাতে আপনি যাবেন, তাতে আপনার জবলেস হওয়ার কোনো জায়গাই থাকছে না। উল্টে আপনার অন্য লোকেদের থেকে, অন্য সবার থেকে, আপনার বন্ধুর থেকে কিংবা তোমাদের বন্ধুর থেকে তুমি অনেক বেটার পজিশানে থাকবে, কারণ ইউ উইল হ্যাভ আ সিকিওর লাইফ। তোমার ফিউচার নিয়ে তোমাকে চিন্তা করতে হচ্ছে না। কিছু বিস্তারিত তথ্য জানতে আমরা আজকে চলে যাব এবিপি অ্যামরি হসপিটাল মুকুন্দপুরের মিস্টার শশাঙ্ক দাসের কাছে, যিনি তোমাদেরকে আজকে আরও কিছু ডিটেলসে বোঝাবেন যে এই কোর্সগুলো করলে কিংবা এই নিয়ে পড়াশোনা করলে তোমরা কি ফিউচার পাবে। Good evening to everyone. I am Shashanko Das, Associate Vice President of Amri Hospitals, Administrations and Operations.
I have been with this healthcare industry last 28 years. I worked for Amri Hospital last 5 years. Before that, I was with a hospital, Narayan Health. Beside that also, I work in abroad. I was in Bangladesh, Chittagong, 1000-bedded hospital. Prior to that, I was in Indian Air Force. In various states, I had been looking into the many healthcare industries, many healthcare hospitals. When anyone comes to the hospital, first there is a gate. They come to the hospital because they have to approach the security personnel. After security, they come to the reception. The reception, because there are many patients, they come for the OPD, patient come for IPD, patient come for investigations, a lot of queries come. Even people, they come to the hospital to drop a CV also. So that way, because we have HRD department also. The moment patient come to the reception, there's a lot of people, they sit on that. In the reception, there is a different department. The one department that is we called it, that is front desk executive, they call general inquiry. The moment the patient, they come to general inquiry, they give the right information. Patient wanted to go where? Are they coming for any OPD consultation? Are they come for any regarding surgeon related inquiry? They come for any various purposes. Then the moment the patient came to know, okay, he is going to OPD, he will go to the OPD. There is a designated OPD area. In OPD area, we have a front desk executive, OPD coordinator, OPD manager. The lot of vertical area is there. Now, the moment they meet the OPD coordinator, he do the needful. Now, patient want to show to particular doctor. Suppose they want to show to a urologist, maybe one surgeon. Now, as per the tariff of the consultation, everything they pay in the counter. There's a accounts guy sitting on that. There's a billing person who's sitting on that. After doing the billing, everything, the patient, there is a waiting lounge, patient sit over there. Sometimes you offer the patient also tea, coffee. For that there is a housekeeping, the F&B staff was involved on that. Now after consultation of the patient, suppose doctor prescribe these are the investigation to be carried out, then patient go to the particular designated lab area. The blood being drawn, or we have a department of radiology department. Suppose patient has to undergo the X-ray, maybe CT, maybe MRI. Then he goes to particular department. Then particular investigation being done. Then doctor, particular radiologist over there, he's seen the report being delivered for the delivered department as per the designated day. Now there is a review days also. The review day patient again come and shown to the consultant. If any problem comes, then we design for the surgery, maybe treatment. Patient may get admitted. That this is the one of the OPD we are functioning. There is another area, IPD area. Suppose IPD area, there is the emergency room. Patient, suppose in emergency, patient extreme emergency, patient direct come to the emergency. From there, we take to the patient to direct either ICU, CCU, or even to the emergent OT also. Suppose patient needs surgery. Second point, patient comes for IPD, we call elective surgery. Suppose patient comes for particular surgery, may not require emergency surgery or emergency treatment. The patient can be admitted. Patient comes for, suppose for observation, we call it medical management. The patient comes for medical management and designated area, maybe single bed, maybe twin bed, maybe general ward, as per their requirement, as per their financial criteria. We admit the patient particular that area. There is a nurses, there is a RMOs, there is a consultant. They see the patient, they prescribe, they suggested for the particular investigations, and according to that been carried out. Now comes after the moment patient got well, now patient has to go to home. Now there is a discharge process, patient get admitted. There are 3 type patients get admitted in the hospital. First the cash patient. Suppose patient coming, they are paying their own. There is a patient we call TPA, that is third party administrator, and that patient basically through insurance paid. That procedure is separate with that. For that only you have a TPA desk, for that only the insurance people involved in that. And third is a corporate patient. There are many corporate like Coal India, ITC, lot of corporate, their employees get admitted over here, and that case they get the credit facilities, and that we claim later on. That way totally the 3 type patient, 3 vertical we are managing the show for the financial part of it. There is a billing section, we have a finance team also. The lot of item, lot of biomedical product
being used for the patients. We have a biomedical department, there is a biomedical engineer, he look into the things, total everything being done through IT software. There is a PAC system, that is we call picture archival communication system, for that is because any doctor sitting in the OPD, doctor sitting in the IPD, he can see the ECG report, he can see the any X-ray report, he can see the MRI and CT scan, that way managing the show. Now from the store management, SCM, from there they procure the item for the hospitals. Lot of things, lot of that consumable items, injection, drugs being procured through our store. We have a store in charge. Basically, store in charge. He is a material management guy. He did underneath there are around 10 to 15 people they engage. There are lot of why I'm delivering the lot of area vertically and horizontally. There are a lot of areas department involved to run a single hospital. There are a lot of job opportunity. I think if you choose this particular the hospital management, definitely you can ride the future smoothly. Stop. I think those who are undergoing the hospital management and courses, because they are quite lucky. Lucky in sense, what I sense it, because I had explained more than 21 years. Like 2 decades ago, there was no hospital management institution, because we have to hire the people. You can say the raw material through on-job training, OJT. We have to train them. We could not give the proper and our as per desired service to the patient. Right now, it is very very easy for us. The moment we are getting the trained people for hospital management guy, when they are joining the fray, this is very easy to for us to do a better care for the patient, to better management, and same way patient also being happy. At the same time, the patient going back to the home, they'll praise the hospital particular because employee is the most essential part and parcel of the hospital industry or hospital industry. The moment the trained people, we get professional people, we get in the industry, very smooth running the show. The sky is not the limit. From healthcare, I know there are a lot of senior people in the healthcare right now. They reach to the CEO, group CEO, the national head also. If you talk about their salaries, or you can say the CTC, it comes per annum even more than 20 CR. Even Calcutta people, they are sitting in Calcutta, I'm saying Calcutta people, they are saying they are drawing 15 CR per annum. Can you imagine? There are people, they are getting around 70 to 80 lakhs from healthcare industry. That way that is growing. So there is a lot of opportunity. See, salary are always subject to the experience. Then it has to come to the knowledge and your everything, because the moment you know the subject, you are through subject means the process, you are gaining the experience. The moment you have experience, you have a gaining knowledge also. There is a demand, and the moment you know everything, definitely you can reach. You can be a CEO of the company, CEO of the hospital, group CEO of the hospital. There are lot of job opportunity, because I know I started career from just a smaller, because I am a pharmacy background. I was in medical store in charge. From I did my management, I did my MBA. After completion of my MBA, I did, that is, you are doing direct course. I did online hospital management courses from some institution. Then slowly that my opinion has come up. My opinion has come up. Then I was in NH. I was looking at the health, the growth and development. From there, I was the general manager over there. Then slowly, I came to as a AVP, that is Assistant Vice President. Definitely, I am looking for in future CEO of the hospital also. That can be your temptation. You must go full throttle to reach the target. This healthcare industry is such a area. Because this is this is not a horizontal area, but there are a lot of vertical, because new thing is coming up. Home healthcare is coming up, telemedicine is coming up. There's a lot of scope is coming.
तो new horizon come after post-COVID scenario. So just take a challenge, and definitely you can do damn thing with the healthcare, and you enjoy the life also in future. In the hospital, you know, the patient comes with lot of troubles, because unless someone troubles, it doesn't come to the hospital. People, they go to the mall, they go to the cinema hall to enjoy the life, to enjoy the particular moment. But the moment patient come to the hospitals, because there's a trouble, there's a problem with the patient or him or herself. Now, when patient will come, definitely, you know, there's a talk. We have to give a comfort position. We have to make their understand what the problem. We have to go through their shoes, because we have to see what the problem they are facing, and immediately we try to redress their grievances, and that way manage the show. Gandhi Institute, Salt Lake, like couple of years, produces many good number of nurses, good number of healthcare professionals. They are engaged in our hospitals, not only our hospitals, in India, there are many hospitals, I know, Chennai, Bangalore, Delhi, there are many students who have undergone training in Gandhi Institute, Calcutta, they have been absorbed, and successfully they are performing over there. New program initiated by Gandhi Institution, the Future Unlock, it is credible things through particular these media promotions. I think all student people, those who are not aware of the things, the job opportunity, lot of opportunity in the healthcare industry, that will come up, that will opening up. It is just the window open for them. They can see the clear sky, what is the future for them. I thanks to them for their initiative. Post-COVID scenario, lot of new thing is coming up. Now we are going for the EICU. What is EICU? EICU, you know, the patient will be in sometime in his home or somewhere in out of town in remote area. That ICU can be controlled from the hospitals. We need lot of nurses who can be in the remote area, who can help the particular patients. In future, due to COVID scenario, since this is a contagious disease, we require more number of single room. The moment single room require, we require more number of nursing manpower. So there's a lot of job generation for the healthcare industry. আপনারা সবাই শুনে নিলেন শশাঙ্ক বাবুর মুখে যে এই ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে গেলে কিংবা এগোতে গেলে আপনাদের কি করতে হবে। নাও ইউ what you all have to do to establish yourself. Now let us hear from our another director Sharbani Das Mitra. To establish yourself, তোমরা কি কি কোর্স করতে পারো এবং কি কি রাস্তায় তোমরা কি কি লাইনে এগোতে পারো, so that you get a better future. নমস্কার সবাইকে। আপনারা অভিষেক স্যার আর শশাঙ্ক স্যারের কাছ থেকে প্রচুর ইনফরমেশনস গ্যাদার করলেন, ইনফরমেশনস পেলেন। এবার তারপরে স্টেপটা কি হবে নেক্সটটা আমি আপনাদের বলবো। আমি সর্বাণী। এরপর হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে হসপিটাল ইন্ডাস্ট্রিটাকে জয়েন করা। কিভাবে আমরা জয়েন করব? জয়েন করার জন্য আপনাদেরকে সবচেয়ে প্রথম হচ্ছে একটা প্রপার কোর্স করতে হবে। কি কোর্স করতে হবে? যদি হসপিটাল ম্যানেজমেন্টের ওপর আপনারা কোনো রকম ম্যানেজমেন্ট কোর্স করতে চান, তাহলে আপনাকে দেখে নিতে হবে যে ম্যাকাউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেখান থেকে ম্যানেজমেন্টটা করলে তোমাদের সার্টিফিকেটের ভ্যালুটা অনেক থাকবে। আর তোমরা পরবর্তীকালে বেসরকারি কিংবা সরকারি দুরকম চাকরি ভীষণ ভালোভাবে পেতে পারো, ইজিলি পেতে পারো। তোমার চান্সেস আর হাই, ভালো ক্যারিয়ার তোমরা করতে পারবে। আচ্ছা, এছাড়া যখনই তোমরা নার্সিং রিলেটেড কোনো কোর্স করবে, যেরকম নার্সিং রিলেটেড দু রকমের কোর্স হয়, একটা জিএনএম, একটা বিএসসি নার্সিং। জিএনএম কোর্সটা করার জন্য যে কোনো স্ট্রিম থেকে তুমি আসতে পারো, আর্টস, কমার্স, সায়েন্স। তোমার শুধু নার্স হওয়ার ইচ্ছাটা থাকতে হবে প্রপার কোর্সটা করার জন্যে। জিএনএমটা কিংবা বিএসসি নার্সিংয়ের জন্য তোমাকে পিসিবি ইজ মাস্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে থাকতেই হবে, তবেই তুমি বিএসসিটা করতে পারবে। এই ধরনের কোর্সগুলো সবই গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স। তোমাকে নার্সিংয়ের যে কোনো কোর্স করার আগে দেখে নিতে হবে যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল INC অ্যাপ্রুভড কিনা কলেজটা।
আর বাস এই জিনিসগুলো, এই মোটামুটি এই ইনফ্রাস্ট্রাকচারটা দেখলে তোমরা একটা ভালো কলেজ থেকে, যেখানে ভালোভাবে প্রপার সিলেবাস কারিকুলাম দিয়ে তোমাদেরকে পড়ানো হয়, সেরকম ধরনের পড়াশোনা করলে তোমরা একটা ভালো জব পেতে পারো। আমাদের ইনস্টিটিউটে, গান্ধী ইনস্টিটিউটে, তুমি যদি জিএনএম করতে চাও তাহলে উভয় পক্ষে ছেলে কিংবা মেয়ে দুজনেই এসে করতে পারো। জিএনএমটা গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স, যেরকম ছেলেরা পরবর্তীকালে ব্রাদার্স হবে, মেয়েরা পরবর্তীকালে সিস্টার্স হবে। এইটা করার পর আবার তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলেরও নার্সিং ট্রেনিং করতে পারবে। আর যারা বিএসসি নার্সিং করতে চাও, এটা মোটামুটি 4 বছরের কোর্স হবে। 4 বছরে মোটামুটি তোমরা ধরে চলো তোমাদের 8টা সেমিস্টার। আমাদের এখানে প্রত্যেকটা সেমিস্টার এইভাবেই ভাগ করা হয় যে 4 থেকে 4.5 মাস ক্লাস হবে, আর 1 থেকে 1.5 মাস তোমাদেরকে প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো হবে। ইট উইল বি পেড আপ ট্রেনিং ফ্রম দ্য সেকেন্ড সেমিস্টার অনওয়ার্ডস, যেটা তোমার বড় বড় হসপিটালস, যে মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেরকম অ্যাপোলো হসপিটাল, রুবি হসপিটাল, এমরি হসপিটাল, ফর্টিস হসপিটাল, ডিশান হসপিটাল, এইসব বড় বড় হসপিটালসের সাথে আমরা টাই আপ আছি। সেখানে তোমাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টসে ট্রেনিং করানো হবে। তাতে কি হবে, তোমাদের ইন্ডাস্ট্রির সাথে লিয়াজোটা ভালো মেনটেন হবে, ইন্ডাস্ট্রির সাথে তোমাদের ব্রিজিংটা ভালো থাকবে। তোমরা বুঝতে পারবে যে শুধু থিওরিটিক্যাল না, যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল রিলেটেড কোর্স, প্র্যাকটিক্যালটা যত ভালো হবে তোমার, তত ভালোই তোমার ক্যারিয়ার গ্রোথটা হবে। হসপিটাল ম্যানেজমেন্টের ওপর আমাদের এখানে 2 রকমের কোর্স আছে। একটা হচ্ছে 3 বছরের ডিগ্রি ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে মাস্টার্স MBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট। দ্য ক্যান্ডিডেটস হু আর গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার করছো, তোমরা কিভাবে করতে পারো, তোমরা MBAটা করতে পারো। এটা 2 বছরের কোর্স। এটা 2 বছর মোটামুটি তোমরা 1.5 বছর থেকে 1.25 বছরের মাথায়, বিফোর কমপ্লিশন অফ ইউর ফাইনাল এক্সামিনেশন, তোমাদের প্লেসমেন্ট হয়ে যাবে। যেখানে আমরা বড় সুপার স্পেশালিটি হসপিটালসদের সাথে যুক্ত আছি, সেসব হাসপাতালগুলোতেই তোমরা থ্রু ক্যাম্পাস ইন্টারভিউ, অন ক্যাম্পাস কিংবা অফ ক্যাম্পাস ইন্টারভিউতে মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো। আর 3 বছরের গ্র্যাজুয়েশনটা আর মাস্টার্সটা দুটোই আমরা মেকআউট ইউনিভার্সিটির আন্ডারেই করছি। 3 বছরের গ্র্যাজুয়েশনটার মধ্যে কি হচ্ছে, তোমরা ফার্স্ট ইয়ারটা থিওরি ক্লাসেস পড়ছো, আর তারপরে সেকেন্ড ইয়ারে তোমরা 6 মান্থসের একটা ট্রেনিং করছো। সেটাও সেম সুপার স্পেশালিটি হসপিটাল, যেরকম এমরি হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, কোলাম্বিয়া এশিয়া হসপিটাল, এইসব হসপিটালসগুলোর সাথে আমরা যুক্ত আছি। আমাদের নিজস্ব প্লেসমেন্ট সেল আছে, সেই কারণে আমরা এত ভালো ট্রেনিং আর প্লেসমেন্টটা দিতে পারি। তারপরে তোমরা মোটামুটি ট্রেনিংয়ের পর আরও 6 থেকে 8 মাস এখানে ম্যানেজমেন্ট ক্লাসেস করে বিফোর ফাইনাল এক্সামিনেশনে তোমরা অন ক্যাম্পাস কিংবা অফ ক্যাম্পাসের মাধ্যমে এই হাসপাতালগুলোতে চাকরি পেয়ে যাচ্ছ। আমাদের অ্যাডমিশনস এখন অন হয়ে গেছে। আমাদের অফিস ওপেন থাকছে সোম থেকে শুক্র 11টা থেকে 5টা। আর আমাদের হেল্পলাইন নাম্বার তো তোমাদের জানাই আছে, ইটস 9830227324। তাহলে আর দেরি কেন, আমি সর্বাণী ম্যাডাম থাকছি তোমাদের সাথে, তোমাদেরকে গাইড করার জন্য। তাহলে তোমরা সবাই শুনে নিলে সর্বাণী ম্যাডামের মুখ থেকে যে কী কী কোর্স করলে তোমরা আজকে এই কেরিয়ারগুলো অফ করতে পারো। তাহলে আশা করি তোমাদের সবাই বুঝতে পারলে এবং সবার ভালো লেগেছে আমাদের এই এপিসোডটা। টু বি ফুলফিলড উইথ ইউর কেরিয়ার, দ্যাট ইজ ফিউচার আনলক। নাও লেটস সি আমাদের কামিং উইকে আবার আরেকটা আসবে, দ্যাট ইজ ফিউচার আনলক এপিসোড 2। এই এপিসোডটাতে আমরা ডিসকাস করব হোটেল এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রির সম্বন্ধে। এর মধ্যে আমাদের থাকবে ক্রুজ লাইন ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সম্বন্ধে আমরা তোমাদেরকে তথ্য দেবো। তার সঙ্গে থাকবে আমাদের কিছু বিশেষ ব্যক্তিরা হোটেল এবং ক্রুজ লাইন ইন্ডাস্ট্রির তরফ থেকে। তো প্লিজ ওয়েট টিল দেন, স্টে সেফ, স্টে ব্লেসড আর স্টে হেলদি।